চায়ের কাপটা হাতে দিতেই হাতের উপর আঘাতের চিহ্ন দেখে হাতটি ধরে আমিনা বেগম দাঁড়িয়ে গেল। অবাক হয়ে ইমার দিকে তাকিয়ে পড়ল। বৌমা, আলী কি তোমাকে মারধর করেছে? এত দাগ কিসে? ইমা হাতটা টান দিয়ে শাড়ির আঁচলে লুকিয়ে আমতা আমতা করে বলল, কই দাগ? কিছুই হয়নি। রান্না করার সময় তেলের ছিটা পড়ে এমন হয়েছে। আমি তোমার মায়ের বয়সী, কোনটা কিসের দাগ সেটা তো আমি বুঝি। মিনার চোখে পানি ছলছল করছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বোবা কান্না বুকের ভেতরে, কিন্তু চিৎকার দিয়েও কান্না করতে পারছে না। খালা শাশুড়ি আমিনা বেগম বলল, বৌমা, তোমার নীরবতাই প্রমাণ করে তুমি চরম নির্যাতনের শিকার হচ্ছ। আমি আলীকে তো ভালো করে চিনি, ও তো বদমেজাজি ছেলে না, ও তো খুব শান্তশিষ্ট স্বভাবের ছেলে। তাহলে অমানুষের মতো আঘাত কে করেছে তোমায়? বলো বৌমা, চুপ করে থেকো না। মিনা গুমড়ে কেঁদে বলল, খালা, কি আমাকে প্রায় সময় কারণ ছাড়াই অকথ্য ভাষায় গালাগাল করে, মারধর করে। কি বলছো তুমি? কিয়া তোমাকে মারধর করে? আমি বুঝতে পেরেছি, ও আর ভালো হতে পারলো না। ওর স্বামীটা অনেক ভালো ছিল, ওর দোষেও সংসার করতে পারেনি। তা আলীকে তুমি কিছু বলো না? বোন ভক্ত মানুষটাকে আর কি বলবো, শুধু একটা কথা বলে আমায় সান্ত্বনা দেয়, তাহলে সব ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করো। ওর কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করছি, ওকে কিছু বললে হিতে বিপরীত হয়ে যাবে। খালা, দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু কোনো কিছুই আর ঠিক হলো না। দিনে দিনে আমার প্রতি আরো অত্যাচারের পরিমাণটা বেড়েছে। সব ঠিক হবে এই কথা আমি বলবো না, কিন্তু ঠিক কিভাবে করতে হয় তা বলে যাচ্ছি। শুধু নিজেকে কঠিন করার চেষ্টা করো, আমার দ্বারা তা সম্ভব না। কে বলেছে সম্ভব নয়? শোনো, বলে ইমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কি যেন বলতে লাগলো। পরদিন কেয়া চিৎকার করতে করতে রুম থেকে বের হলো। এই বাড়িতে কি মানুষজন আছে নাকি মারা গেছে? এখন কটা বাজে? এখনো আমার জন্য নাস্তা রেডি হয়নি কেন? এখনো আমার গোসলের পানি রেডি হয়নি কেন? বলে চিৎকার চেঁচামেচি করতে লাগলো, কিন্তু কেউ তার চিৎকার শুনে তার সামনে আসছে না। কেয়া কিছুটা অবাক হয়ে গেল, মনে মনে ভাবলো, ব্যাপার কি? ওই গরিবের বেটি কি মরলো নাকি? ভাবতে ভাবতে ইমা রুমের দিকে পা বাড়ালো। ইমা রুমের সামনে আসতেই অপরিচিত এক ভদ্রলোক রুম থেকে বের হয়ে আসলো। ইমা লোকটির মুখোমুখি হতে কিছুটা অবাক হয়ে মনে মনে বলল, কি ব্যাপার? এই লোক আবার কে? ইমার রুমের ভেতরে কি করছে? লোকটি কেয়াকে দেখে মুচকি মুচকি হাসছে। কেয়া জানতে চাইল, আপনি কে? ইমার বেডরুমে কি করছেন? লোকটি মুচকি হেসে বলল, আমি সিয়াম, কাজের প্রয়োজনে আমি সবার বেডরুমে যেতে পারি। কথাটা শুনে কেয়া অবাক হয়ে গেল, জানতে চাইল, আপনি এসব কি বলছেন? সবার বেডরুমে যেতে পারেন এ কথার মানে কি? হ্যাঁ, আমি সবার বেডরুমে যেতে পারি। তার মানে কি? এত মানে বোঝাবার সময় আমার নেই, আমি এখন আসি। বলেই সিয়াম হনহন করে বাসা থেকে বের হয়ে গেল। কেয়া পেছন থেকে অনেকবার ডাক দিল, কিন্তু সিয়াম দাঁড়ালো না। কেয়া মনে মনে বলল, নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে। একজন পরপুরুষ এত সকালবেলা আমাদের বাসায়, নিশ্চয়ই ইমার সাথে ওর অবৈধ সম্পর্ক আছে। আজ আমি ইমার 12টা বাজিয়ে ছাড়বো। বলে ইমার রুমের ভেতরে প্রবেশ করলো। রুমের ভেতর ঢুকে কেয়া তো অবাক, রুমের মধ্যে কেউ নেই। রুমের চারিপাশে তাকিয়ে ইমা ইমা বলে ডাক দিল, কিন্তু ইমার কোনো সারা শব্দ নেই। কেয়া মনে মনে ভাবলো, ব্যাপার কি? ইমা কোথায় গেল? এবার ইমা ইমা ডাকতে ডাকতে রুম থেকে বের হয়ে গেল। সোজা খালার রুমে প্রবেশ করতেই আমিনা বেগম বলল, কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছিস কেন সকালবেলা? আর বলো না খালা, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কিসের ঝামেলা হয়েছে? ইমার রুম থেকে একটা অপরিচিত লোককে আমি বের হতে দেখেছি। কি বলিস? অপরিচিত ছেলে বৌমার রুমে আসলো কোথা থেকে? কোথা থেকে আসছে সেটা আমি জানি না, ওই ছেলে আমাকে পরিচয় দেয়নি, কিন্তু ইমার রুম থেকে বের হয়েছে। তার মানে ইমা ওই ছেলের সাথে পরকিয়া করে। তুই কি বৌমাকে ওই ছেলের সাথে জড়াজড়ি করতে দেখেছিস? না, এমন কিছু দেখিনি। তাহলে কিভাবে সন্দেহ করিস? কিন্তু ওই ছেলে তো ইমার বেডরুম থেকে বের হয়েছে। বৌমার রুম থেকে বের হওয়া মানেই তো এটা প্রমাণিত না যে বৌমা ওই ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে। ওই ছেলে তো চোর বাটপারও হতে পারে। খালা, চোর হলে আমাকে দেখে ভয় পেত, কিন্তু ওই ছেলে চোর না, দেখতে সুন্দর, একেবারে প্রেমিক পুরুষ। আজ আমি ইমার 12টা বাজিয়ে ছাড়বো, এমন মার মারবো ওর বাপের নাম ভুলিয়ে ছাড়বো। কি বলিস? তুই বৌমাকে মারবি কেন? খালা, তুমি বুঝবে না, আর তুমি এ বিষয়ে নাক গলাতে আসবে না। আগে ওকে খুঁজে দেখি ও কোথায় গেছে। বলেই হনহন করে আবার খালার রুম থেকে বের হয়ে গেল। আমিনা বেগম মনে মনে বলল, এবার খেলা জমবে। ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করতেই কেয়া আবার অবাক হয়ে গেল। দেখতে পেল সিয়াম সোফার উপর পায়ের উপর পাতলে বসে কেয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সামনে এসে দাঁড়াতেই সিয়াম কোমর থেকে একটা পিস্তল বের করে হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। চমকে উঠল, প্রচন্ড ভয় পেয়ে কাপা কাপা গলায় বলল, আপনি কি ডাকাত? আপনার হাতে পিস্তল কেন? সিয়াম মুচকি হেসে বলল, আমি ডাকাত না, আমি পুলিশ। পুলিশ নামটা শুনেই কেয়া চমকে উঠল। ভয়ে বাসার ভেতরে দৌড় দিবে সিয়াম হুঙ্কার ছেড়ে বলল, দাঁড়ান কেয়া, দাঁড়ান। কেয়া দাঁড়িয়ে গেল। সমস্যা কি? ভয় পাচ্ছেন কেন? আমি যতটুকু জানি আপনি তো একজন বাঘিনী কন্যা, অনেক সাহস আপনার, আবার আপনাকে গুন্ডাও বলা যেতে পারে। খবর নিয়ে জেনেছি আপনি আপনার স্বামীকে উঠতে বসতে মারধর করতেন, শ্বশুর শাশুড়ি গায়েও কয়েকবার হাত তুলেছেন, আর আপনি যদি আমার হাতে পিস্তল দেখে ভয় পান তাহলে তা কি মানায়? কেয়া কোনো কথা
কথার উত্তর না দিয়ে দৌড়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। সিয়াম মুচকি মুচকি হাসছে। কেয়া দৌড়ে ড্রয়িং রুম থেকে বের হতেই আলীর সাথে দেখা হয়ে গেল। কেয়া হাঁপাচ্ছে। কি হয়েছে? তুই এভাবে দৌড়ে ড্রয়িং রুম থেকে বের হলি কেন? ভাইয়া, বাসায় পুলিশ এসেছে। তা বাসায় পুলিশ এসেছে তাতে কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝতে পারছো না? পুলিশের হাতে পিস্তল আছে তাতে কি হয়েছে? পুলিশের হাতে পিস্তল থাকবে এটাই তো স্বাভাবিক। তুমি জানো আমি পুলিশ ভয় পাই। আরে এখানে ভয় পাওয়ার কিছু নেই। তুমি এসব কি বলছো ভাইয়া? ভয় পাওয়ার কিছু নেই মানে কি? আরে ওই পুলিশ অফিসার হচ্ছে তোর ভাবির আপন খালাতো ভাই। কথাটি শোনা মাত্র কেয়ার পায়ের তলায় যেন মাটি সরে গেল। মনে মনে বলল, এতদিনে আমি ইমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, ইমার উপর কত অত্যাচার করেছি, কত মারধর করেছি। এগুলো যদি ইমা ওর ভাইয়ের কাছে বলে দেয় তাহলে তো আমার অবস্থা শেষ। এখন আমি কি করব? ভাবতে ভাবতে কেয়া দৌড়ে ইমার রুমের দিকে চলে গেল। রুমের ভেতর ঢুকে দেখলো ইমা ও খালা কথা বলছে। কেয়াকে দেখতেই আমেনা বেগম বলল, কেয়া, তুই আসলে শুধু শুধু বৌমাকে ভুল বুঝছিলি। ওই ছেলেটা হচ্ছে বৌমার আপন খালাতো ভাই। আমি জানতে পেরেছি খালা, সেজন্যই তো ভাবির কাছে ছুটে আসলাম। এবার ইমার হাত ধরে ইমাকে অনুনয় বিনয় করে বলল, ভাবি, আমার ভুল হয়েছে। আমি অনেক সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমি তোমার পায়ে পড়ছি। তুমি তোমার ভাইয়ের কাছে কিছু বলো না। আমেনা বেগম বলল, আমি তো তোর কথার কিছুই বুঝতে পারছি না। তুই ভয় পাচ্ছিস কেন? খালা, আমি অনেক সময় ভাবির সাথে খারাপ ব্যবহার করেছি। তুমি একটু ভাবিকে বলো, ভাবি যেন আমাকে ক্ষমা করে দেয়। তার খালাতো ভাইয়ের কাছে যেন কিছু না বলে। এমনিতে পুলিশ আমি খুব ভয় পাই। আমেনা বেগম বলল, তাহলে এই কথা? তুই পুলিশ ভয় পাস? বৌমা, ও যখন পুলিশ ভয় পায় আর তোমার কাছে ক্ষমা চাইছে, তখন না হয় এবারের মতো ক্ষমা করে দাও। ইমা বলল, ঠিক আছে, ক্ষমা করে দিব। কিন্তু খালা, আপনি বলে দিন আজকের পর যেন ও আমাকে কোনো কিছুর জন্য হুকুম না করে। আমেনা বেগম বলল, বুঝতে পেরেছিস? আজকের পর থেকে কোনো কিছু বৌমাকে হুকুম করবি না। আচ্ছা ঠিক আছে, হুকুম করব না। বৌমা তোর সম্পর্কে বড় হয়, তাকে সম্মান করবি। আচ্ছা, আমি কথা দিলাম, আমি সম্মান করব। কখনো ভাবির সাথে খারাপ আচরণ করব না। যা, তুই তোর রুমে যা। কিয়া আর কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল। আমেনা বেগম আর ইমা দুজন দুজনের দিকে তাকিয়ে হা হা করে হেসে উঠল। আমেনা বেগম বলল, যেমন কুকুর তেমন মুগুর হতে হয়। পৃথিবীটা হচ্ছে শক্তের ভক্ত নরমের চম। তুমি যত নরম থাকবে তোমার উপর দেখবে তত অত্যাচার ও নির্যাতন হচ্ছে। খালা, আপনার সঠিক সময় সঠিক বুদ্ধিটা যদি না দিতেন তাহলে হয়তো কেয়া কোনোদিনও আর ভালো হতো না। আপনি একেবারে আমার মায়ের মতো কাজ করেছেন। আরে বোকা মেয়ে, আমি তো তোর মাই হই। বলেই ইমাকে বুকের সাথে জড়িয়ে ধরল। প্রিয় ভিউয়ার্স, আপনি কি বিশ্বাস করেন সত্যি এই পৃথিবীটা শক্তের ভক্ত আর নরমের জম? আপনি যতটা নরম হয়ে থাকবেন ততটা অত্যাচার আর নির্যাতনের শিকার হবেন। তাই অন্যায়ের প্রতিবাদ করুন, অন্যায়কারীর বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়ান। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।